হ্যাঁ, শুরু হয়ে গেছে রেকর্ডিং। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেছে আজকে, তো চলো আমরা আমরা কথা না বাড়ায় আমাদের অরিজিনাল ইয়াতে শুরু করে দেই। আচ্ছা, তো ঠিক আছে, আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ জিনিসটার কনসেপ্টটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। পর্যায়ক্রমিক বা ইংলিশে আমরা বলি সাকসেসিভ আর কি, পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, কনসেপ্টটা হইলো যে অলরেডি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে সাপোজ আমার যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ডি ডিএক্স এর সাপেক্ষে এফ অফ এক্স কে, এটা আমরা করতে পারি। ঠিক আছে, এবং এটাকে আমরা শর্ট ফর্মে এইভাবে লিখি এফ ড্যাশ এক্স, এটা তোমরা জানো। ঠিক আছে, এখন দেখা যায় যে কখনো কখনো আমাকে একই ফাংশনের একাধিকবার ডিফারেন্সিয়েশন করা লাগে। কিভাবে? যে এই যে ডিডিএক্স অফ এফ অফ এক্স, এইটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগে ডিডিএক্স এর সাপেক্ষে, যেটাকে আমি, তোমরা জানো যে অলরেডি দুইটা দাগ দিয়ে লিখি যে ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স, সরি এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, ডাবল ডিফারেন্সিয়েশন। কখনো কখনো আমাদের ট্রিপল ডিফারেন্সিয়েশন করা লাগে, বিভিন্ন সময় করা লাগে। যেমন খেয়াল করে দেখো, স্মরণের রাশিমালা যদি দেয়া থাকে, ওইটা থেকে যদি আমার বেগ বের করা লাগে, তাহলে আমাদের কি করা লাগে? আসলে আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন করা লাগে। আর যদি ওইটা থেকে আমাদের ত্বরণ বের করা লাগে, তখন আসলে আমাদের ট্রিপল ডিফারেন্সিয়েশন করা লাগে। তো এই যে পর্যায়ক্রমে একটা ফাংশনকে একটার পর একটা একটার পর একটা একবার পর একবার করে করে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি, একই ফাংশনকে একবার পর একবার একবার পর একবার ডিফারেন্সিয়েশন করা, এই কনসেপ্টটাই হচ্ছে আমার পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন। এই কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, একদম সিম্পল কনসেপ্ট, বাট এখানে একটা কিন্তু আছে। এখন তুমি যদি সহজ এক্সাম্পল নেই, তাহলে সহজ এক্সাম্পল যদি চিন্তা করি, সাপোজ আমাকে বললো এক্স টু দি পাওয়ার 5 এফ অফ এক্স, এটা হচ্ছে আপনার একটা ফাংশন দিলাম, আমাকে হচ্ছে আপনি সিম্পলি এটাকে অন্যভাবেও রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে? খেয়াল করে দেখো, মনে করো এটা ইজ ইকুয়াল টু, আমি ধরলাম ওয়াই। ঠিক আছে, তো আমাকে এখানে খেয়াল করে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা দাগ দেওয়া খুবই বিরক্তিকর। তো এই কারণে আমরা করি কি, এটাকে ওয়াই দ্বারা লিখে আমরা করি কি, ওয়াই এর নিচে ছোট একটা 5 লিখে দেই। এটা মানে হচ্ছে তোমার, আমরা ওয়াই কে 5বার ডিফারেন্সিয়েশন করছি। ঠিক আছে, ওয়াই এর আগে যদি 1 লিখি তাহলে একবার, ওয়াই এর আগে যদি 2 লিখি তাহলে দুইবার, ওয়াই এর আগে যদি 3 লিখি। তো এইভাবে আসলে ওয়াই এর নিচে যদি ছোট করে সংখ্যাটা লিখি এই ডিফারেন্সিয়েশনের এখানে, তাহলে এটা আসলে কয়বার ডিফারেন্সিয়েশন করছি পর্যায়ক্রমে সেটা বোঝায়। তো 5বার যদি ডিফারেন্সিয়েশন করতে বলে আমার এইটাকে, তাহলে খেয়াল করে দেখো, একবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান কি হবে? ওয়াই ওয়ান হবে তোমার 5x4। যদি দুইবার করি, এটাকে করব, তাহলে 5 আছে, নিচে নামবে 4, আর উপরে থাকবে এক্স কিউব। আর যদি তোমার আরেকবার করি, তাহলে থাকবে 5, তারপরে 4, তারপরে থাকবে 3, এরপরে থাকবে এক্স স্কোয়ার। আর যদি করি তোমার দুইবার, মানে সরি 4বার করি, তাহলে হচ্ছে 5, 4, 3, 2, এক্স। আশা করি প্যাটার্নটা ধরতে পারতেছো যে কোন প্যাটার্নে আসতেছে। তাহলে ওয়াই 5 কি হবে? খেয়াল করে দেখো, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা কি আসলে আমার 5 ফ্যাক্টোরিয়াল না? খেয়াল করে দেখো, এটা তো আমার 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি। এই প্যাটার্নটা বের করাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ। কি? যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, এটা ইজ ইকুয়াল টু যদি ওয়াই হয়, তবে ওয়াই কে এন তম ডিফারেন্সিয়েশন করলে সেটা পাবো হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালের সমান। ঠিক আছে, এটা ফর্মুলার মতো ইউজ করতে পারো, এন তম ফ্যাক্টোরিয়ালের সমান। এখন খেয়াল করে দেখি, যদি আমি ওয়াই প্লাস এন তম বার করতাম, এই এন প্লাস ওয়ান তম বার করতাম, তাহলে কি হতো? খেয়াল করে দেখো, এখন আর এক্স নাই, তার মানে এই টোটাল টার্মটা হয়ে গেছে কনস্ট্যান্ট। তার মানে ওয়াই 6 এর ভ্যালু হবে 0। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমি আর একবার বাড়তি করি, তাহলে টোটাল টার্মটা আসবে 0। ঠিক আছে, আর যদি একটা কম করি, অর্থাৎ ওয়াই এন মাইনাস ওয়ান করি,
তাহলে কি হয় সাধারণত খেয়াল করে দেখো, যখন 5 ছিল, x এর পাওয়ার যখন 5 ছিল, তখন 4 বার করে কি পাইছি, একদম 5 × 4 × 3 × 2 × 1 পর্যন্ত পাইছিলাম, আর x এর পাওয়ার কি পাইছিলাম 1। তার মানে খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি প্যাটার্নটা বের করি, তাহলে আসলে কি হবে, n × n-1 × n-2 ডট 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 করতে 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 কি হয়েছে, যে একদম এর আগ পর্যন্ত চলছে। তার মানে খেয়াল করে দেখো, এখানে আসলে 1 থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, 1 আসলে এখানে গুণাকারে আছে। তার মানে এইটাকেও আমরা চাইলে কি লিখতে পারি, এই n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আর সাথে কি আছে, একটা x আছে। তার মানে এটাকে লিখতে পারি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু x। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আসলে জিনিসগুলোর প্যাটার্ন আমাকে বের করতে হয়, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথগুলো করে থাকি। ঠিক আছে? এই তোমরা কি কনসেপ্টটা বুঝতে পারছো, পর্যায়ক্রমিক অন্তরীকরণের কনসেপ্টটা? জি রেসপন্স ভাইয়া। কর। আচ্ছা, জি ভাই বুঝতে পারছি। এবং এইখান থেকে আমার যেটা যতটুকু মনে আছে, যে আমাদের সময় বুয়েটের ডিফারেন্সিয়েশনের ম্যাথটা এই টপিকের থেকে আসছিল। ঠিক আছে? তোমরা কোশ্চেন ব্যাংক একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখবা আসলে বছরের পর বছর আসলে এই জায়গা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসেই। আচ্ছা, তো আমরা চলো একটা ম্যাথ দেখি। ম্যাথ হচ্ছে, আমি বেসিক্যালি হচ্ছে তোমার nতম অন্তরণকরণের কনসেপ্ট গুলাই দেখাবো, কারণ এগুলাই আসলে খুবই ফেভারিট টাইপের টপিক, বেশি আসে। তো nতম অন্তরীকরণ বের করার জন্য তোমরা অলরেডি দেখছো যে একটা প্যাটার্ন খোঁজা লাগে। একটা প্যাটার্ন কি, তোমাদের বইয়ের হচ্ছে 8 নাম্বার ম্যাথটা আমি করাই দিতেছি। 7 আর 8 এই দুইটাতে তোমার nতম অন্তরীকরণ বের করার কথা বলছে। এছাড়া বাকি যতগুলা ম্যাথ আছে ওইগুলাতে হচ্ছে 2 বার ডিফারেন্সিয়েশন করা লাগে বা 3 বার ডিফারেন্সিয়েশন করা লাগে, সর্বোচ্চ হয়তো 4 বার দিতে পারে তোমাদের, কিন্তু এর বেশি আসলে দেয় না। তোমাদের বইয়ে যতটুকু দেখতেছি এখানে 4 বারও দেয় নাই, সবগুলাতে সর্বোচ্চ 2 বার করে দিছে, সর্বোচ্চ 2 বার করে দিছে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমাদের সময় মনে হয় তোমার এসইউ স্যারের বইয়ের 37 নম্বর ম্যাথটা মনে হয় আসছিল। তো যাই হোক, তো ম্যাথটা দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রথমে দেখি হচ্ছে তোমার 7 নম্বর ম্যাথটা, এরপর হচ্ছে 8 নম্বর ম্যাথটা দেখবো। তো বলতেছে যে cos thrice x, এইটার আপনার এটা ইজ ইকুয়াল টু যদি y হয়, তাহলে nতম ডিফারেন্সিয়েশন বের করে দেখান এইটার। ঠিক আছে? তো সিম্পলি আমরা যদি y1 একবার করি, তাহলে কি হবে, আমরা অলরেডি এই টপিকটা জানি যে ভেতরের 3টা সামনে বের হয়ে আসবে, আর cos থাকার কারণে কি হবে, একটা মাইনাস হবে, একটা -1 আসবে সামনে, আর cos হয়ে যাবে কি sin thrice x। এটা হচ্ছে একবার করলে। দুইবার করলে কি হয় খেয়াল করে দেখো, দুইবার করলে আবার একটা 3 বের হয়ে আসবে, আর সাইন করলে তো প্লাস থাকে, তার মানে -1 একটাই থাকবে, আর সাইন হয়ে যাবে cos thrice x। তিনবার করলে কি হবে খেয়াল করে দেখো, আরেকটা 3 বের হয়ে আসবে, 3 × 3 -1 ছিল আগের, এখন cos কে করার ফলে আরেকটা -1 বের হয়ে আসবে, আর cos হয়ে যাবে কি sin thrice x। ঠিক আছে? 4 করতেছি, আরেকটা বের হয়ে আসবে, খেয়াল করে দেখো প্যাটার্নটা অলরেডি ধরে ফেলতে পারার কথা তোমাদের, কোনো মাইনাস আসবে না, আর সাইনটা কি হয়ে যাবে, সিম্পলি cos হয়ে যাবে। এই প্যাটার্নটা ধরতে পারছো তোমরা? জি এতবার ভাইয়া। জি এতবার ভাই। করার উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যাতে প্যাটার্নটা ধরতে পারো। বলো তো প্যাটার্নটা কি হইতেছে? বা n সংখ্যক বা 3 গুণ হচ্ছে। আর কিছু নাই, আর এখানে কি মাইনাসের কোনো ব্যাপার নাই? জি ভাই মাইনাস তো তাইলে কি হচ্ছে বলো? মাইনাসটা কিন্তু কোনো কোনো ডিফারেন্সিয়েশনে মাইনাস আসতেছে, আবার কোনো কোনো ডিফারেন্সিয়েশনে কি হইতেছে না, মাইনাসটা কিন্তু আসতেছে না। বুঝাতে পারছি? খেয়াল করে দেখো, প্রথমটাতে প্রথমবার যখন আমি করছি তখন একটা মাইনাস আসছে, দ্বিতীয়বার যখন করছি তখন অ্যাকচুয়ালি এটাও কিন্তু মাইনাস ছিল, কিন্তু তৃতীয়বার করার ফলে
আমার মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে জিনিসটা। এটা খেয়াল করছো? চতুর্থবার যখন করছি তখন তখন y5 এর মধ্যে লাস্টে sin x sin 3x হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো অবজারভেশন। এখানে হচ্ছে আমার এটা সাইন হবে। সাইন থ্রাইস এক্স হবে। তো খেয়াল করে দেখো এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পরবর্তীতে চতুর্থ টার্মেও এটা আবার মাইনাসে মাইনাসে কি থাকতেছে, প্লাসই থাকতেছে। এরপরে আবার একটা মাইনাস রিটার্ন করছে, এবং পরবর্তী টার্মেও খেয়াল করে দেখো এটা মাইনাস থাকবে, এর পরের টার্মে গিয়ে কি হয়ে যাবে, আবার এটা প্লাস হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো দুইটাতে মাইনাস থাকে, দুইটাতে প্লাস থাকে, আবার দুইটাতে মাইনাস থাকে, আবার দুইটাতে প্লাস থাকে। প্যাটার্ন ধরতে পারতেছো তোমরা? জি ভাইয়া ধরতে জি ভাইয়া। তাহলে কি হবে খেয়াল করে দেখো, যদি আমি লিখতে চাই ডট 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 দিয়ে যে ওয়াই এন, এটা তোমরা বুঝতে পারতেছো যে যতটা তম নিচ্ছি ততটা 3 গুণ হচ্ছে, তার মানে এতবার 3 গুণ হইলে 3 টু দি পাওয়ার n হচ্ছে, তাই না? তারপর খেয়াল করে দেখো একবার করছি হয়ে গেছে সাইন, দুইবার করছি হয়ে গেছে কস, তিনবার করছি হয়ে গেছে সাইন, চারবার করছি হয়ে গেছে কস। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন বেজোড় বার করি তখনই আমার কসটা আসলে চেঞ্জ হয়ে সাইন হয়ে যাচ্ছে, যখন বেজোড় বার করি তখনই আসলে সাইন হয়ে যাচ্ছে, যখন বেজোড় বার করি তখনই আসলে সাইন হয়ে যাচ্ছে। এখন আমরা জানি ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, তার অনুপাতটা চেঞ্জ করতে পারি। খেয়াল করে দেখো যদি আমার সাইনের সাথে π/2 প্লাস থিটা থাকে তাহলে আসলে সেটা কি হয়ে যায়, কস থিটা হয়ে যায় না? এবং ইম্পর্টেন্টলি এটা কজের জন্য সত্য, যদি আমার কস π/2 প্লাস থিটা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, আমার sin থিটা। সাইন থিটা হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো এটা পর্যায়ক্রমে একবার হচ্ছে সাইন, আরেকবার হচ্ছে কি কস থিটা হচ্ছে। তার মানে আমার এই π/2টার মধ্যে একটা চেঞ্জ আনতে হবে, অর্থাৎ গুণিতকের একটা চেঞ্জ আনতে হবে। খেয়াল করে দেখো যখন এটা আমরা জানি যে π/2 এর যদি বেজোড় গুণিতক হয় তখন আসলে আমার অনুপাতটা চেঞ্জ হয়, আর যখন জোড় গুণিতক হয় তখন আসলে অনুপাতটা চেঞ্জ হয় না। তাহলে কনসেপ্টটা কি, যে π/2 এর যখন তোমার জোড় গুণিতক থাকবে অর্থাৎ টুয়াইস n থাকবে তখন চেঞ্জ হয় না, আর যখন তোমার বেজোড় গুণিতক থাকে তখন কি হয়, চেঞ্জ হয়। এইটা তোমরা 9-10 থেকে জানো তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো আমার চেঞ্জটা করা দরকার কততে, বেজোড়ে চেঞ্জ করা দরকার। তো সিম্পলি এখানে যদি আমি সিম্পলি একটা n পুট করি, খেয়াল করে দেখো সিম্পলি একটা n পুট করি, cos π/2 যেহেতু চেঞ্জ হচ্ছে তাই আমি π/2 দিতে হবে, প্লাস আমার থিটার জায়গায় আছে কি থ্রাইস এক্স, তো এখানে দিলাম থ্রাইস এক্স। কিন্তু এখন তো আমার n তম টার্ম, তাহলে খেয়াল করে দেখো আমার দরকার হচ্ছে বেজোড় টার্মে চেঞ্জ হবে, জোড় টার্মে চেঞ্জ হবে না। তাহলে এই n এর ভ্যালু যখন 1 তখন এইখানে তোমার এইটার ভিতর যদি 1 হয় তাহলে অবশ্যই এটা কি থাকবে, আমার এই π/2 এর গুণিতক যদি 1 হয় তাহলে অবশ্যই এটা বেজোড় হবে, তার মানে চেঞ্জ হবে, আর বেজোড় হয়ে চেঞ্জ হইলে সাইন হবে। তারপর যখন n এর মান যখন 3 তখন অবশ্যই যদি এটা 3 হয় এটার সামনে 3 হয় তখন এটা চেঞ্জ হবে, আর n এর মান যখন 5 তখন এটা চেঞ্জ হবে, তার মানে বেজোড় গুণিত চেঞ্জ হবে, সাইন হবে, যেটা আমি চাচ্ছি। তার মানে এইখানে হচ্ছে আমি চাইলে n বসাইতে পারি, এখানে এইটার সামনে n বসাইতে পারি। এখন n বসানোর ফলে এখন খেয়াল করে দেখি আমার তো মাইনাসের আরেকটা ফ্যাক্ট আছে, যে মাইনাস কিভাবে রোটেট করতেছে এইটাও আমার দেখা দরকার। এখন খেয়াল করে দেখো আমরা কোয়াড্রেট সিস্টেম জানি যে কজের অনুপাতের ক্ষেত্রে এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো আমি দেখতেছিলাম যে আমাদের পজিটিভ হবে হচ্ছে তোমার এই প্রথম দুইটাতে নেগেটিভ, এর পরেরটাতে তোমার আসতেছে পজিটিভ, এর পরেরটাতে এর পরের দুইটাতে তোমার পজিটিভ, এর পরেরটাতে আবার কি তোমার নেগেটিভ আসবে, এইভাবে রিটার্ন করবে। তো দেখি তো আমার এই জিনিসটা হচ্ছে কিনা।
আমি তো একটা প্যাটার্ন ফলো করে ডাটাটা লিখলাম। খেয়াল করে দেখো 1 বসাই এটার ভ্যালু, তাহলে থাকতেছে 1 হইলে সিম্পলি খেয়াল করে দেখো cos π/2 প্লাস thrice x, অর্থাৎ এই জায়গায় এসে পড়বে থিটাটা thrice x এর, এই জায়গায় আসলে নেগেটিভ হওয়ার কথা, আর 3 টু দি পাওয়ার n আছে, তো নেগেটিভ হলে খেয়াল করে দেখো এই যে এখানে নেগেটিভ আছে। তারপরে যখন আবার আমি এটার ভ্যালু দিব 2, তখন এটা হয়ে যাবে পাই, পাইয়ের সাথে thrice x যোগ হবে, তখন এটা আসতেছে এখানে, এখানে আসলে নেগেটিভ হওয়ার কথা, কিন্তু অনুপাত তো চেঞ্জ হবে না, cos cos থাকবে যেহেতু জোড় গুণিতক π/2 এর। তো খেয়াল করে দেখো এইখানে আমার 2 দেওয়ার ফলে cos থাকতেছে এবং নেগেটিভ থাকতেছে, আর এর আগেরটাও কি ছিল, নেগেটিভ ছিল। তারপরে খেয়াল করে দেখো যখন আমি এইটার ভ্যালু 3 দিব, তখন এইটা এই জায়গায় এসে এই চতুর্থ কোয়াড্রেন্টে এসে পড়বে, যেহেতু বেজোড় দ্যাটস ওয়াই অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে, আর এই জায়গাতে তো cos প্লাস, তাহলে প্লাস হওয়ার কথা। তাহলে খেয়াল করে দেখো 3 দেওয়ার ফলে আমার অনুপাত চেঞ্জ হয়েছে ঠিকই, সাইন হয়েছে, বাট এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তাহলে আমি আলটিমেটলি বলতে পারি যে আমি যে প্যাটার্নটা ফলো করে লিখে ফেলছি, এখানে আমার মাইনাসও কভার করে এবং আমার অনুপাতের চেঞ্জটাও কি করে, কভার করে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে y টু দি পাওয়ার n এর মানে y এর n তম অন্তরক হচ্ছে 3 টু দি পাওয়ার n cos n π/2 প্লাস thrice x, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো কিভাবে পর্যায়ক্রমিক অন্তরীকরণের জি ভাইয়া, ফর্মুলাগুলো বুঝতে বের পারছি। করতে হয়? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, এইভাবে প্যাটার্নগুলা ধরে ধরে বের করতে হয়। এই কারণে চেষ্টা করবা যত টাইপের nতম অন্তরীকরণ আছে পরীক্ষায় যাওয়ার আগেই সবগুলোর কইরা যাওয়া, নাহলে পরীক্ষার হলে গিয়ে এরকম প্যাটার্ন বের করাটা আসলে খুব টাফ হয়ে যায়। এই কারণে আগে থেকে যদি জানা থাকে তাহলে আসলে প্যাটার্নটা বের করা খুব সহজ হয়। ঠিক আছে, এই কারণে আগে থেকে যত টাইপের nতম অন্তরীকরণ বের করা সম্ভব এগুলা করবা। তো এরপরে হচ্ছে বইয়ে আরেকটা nতম অন্তরীকরণ আছে, চলো সেটার ম্যাথ আমরা করি। সেটা দেয়া আছে হচ্ছে তোমার সাপোজ মনে করো y ইজ ইকুয়াল টু আছে তোমার 1/x, এইটার হচ্ছে বলছে nতম অন্তরীকরণ বের করতে আর কি। তো সিম্পলি আমরা যদি একবার করি তাহলে কি হবে 1 বাই খেয়াল করে দেখো জিনিসটা তো এরকম হয়, x এর পাওয়ার এখানে -1 আছে, তো আমরা যদি একবার করি তাহলে মাইনাস কি হবে, একটা মাইনাস গুণ আকারে আসবে, আর এটার সাথে কি পাওয়ার আরেকটা মাইনাস হবে, তার মানে একটা মাইনাস আসছে এবং আলটিমেটলি আমার পাওয়ার কি হয়ে গেছে, আরো 1 কমে গেছে, তো এটা 1/x স্কয়ার হয়ে যাবে। তো আলটিমেটলি -1 আসলো একটা, আর নিচে কি x স্কয়ার আসতেছে। ও একবার করার ফলে নিচের পাওয়ার খেয়াল করে দেখো 2 হয়ে গেছে, দুইবার করলে খেয়াল করে দেখো জিনিসটা হচ্ছে আমার x - 2, তাহলে দুইবার যদি করি -2টা সামনে আসবে এবং এটা থেকে কি আরো 1 মাইনাস হবে, তার মানে আলটিমেটলি কি পাবো আমি, -2 ডিভাইডেড বাই x কিউব। তাহলে কি পাচ্ছি, খেয়াল করে দেখো -2 আসছে, এর আগে আমার কি ছিল, -1 এটার সাথে ছিল, তাহলে আলটিমেটলি গুণ হয়ে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাবে। বাট এটা তো আমরা এখন প্লাস লিখতে পারবো না, যেহেতু আমরা একটা প্যাটার্ন বের করার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই যেইভাবে আছে সেইভাবেই লিখতে হবে। তো -2 দিলাম, -1 দিলাম, আর এখানে আসতেছে x3। তো এবার তৃতীয়বার করি, আশা করি বুঝতে পারতেছো প্যাটার্নটা কি হবে। এখানে আসবে x⁴, আর এখানে আসবে -3, -2, -1। তো তোমরা কি প্যাটার্নটা ধরতে পারছো? আশা করি এতক্ষণে ধরে ফেলে মানে কথা, প্যাটার্নটা ধরতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে খেয়াল করে দেখো এই প্যাটার্নটা হচ্ছে এরকম যে যততম বার আমি করতেছি এটা 4, নিচের পাওয়ারটা তার চেয়ে 1 বেশি, ঠিক আছে। আর এখানে এখানে একটা ফ্যাক্টর জিনিস চেঞ্জ করতে পারো, খেয়াল করে দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু -1 এর, খেয়াল করে দেখো কতগুলা -1 যোগ আছে, মানে গুণাকারে আছে, 4 বার -1 গুণাকারে আছে না, বলতে পারি আমরা এটা যদি -1 কমন নিয়ে নেই, এটাতে একটা -1 বেরোবে, এটাতে একটা -1, এটাতে একটা -1, এখানে তো একটা -1 আছেই। তাহলে খেয়াল করে দেখো -1 টু দি পাওয়ার 4 হইলো, আর x টু দি পাওয়ার কি লিখতে পারি, 4 + 1।
তাহলে আশা করি প্যাটার্নটা বুঝতে পারার কথা যে এটারে আমরা লিখতে পারি কিভাবে 4 থেকে 1 পর্যন্ত গুণ আকারে থাকলে আমরা এটাকে লিখি 4 ফ্যাক্টোরিয়াল আর -1 এর পাওয়ার আছে কি 4 আর এইটার পাওয়ার তো অলরেডি লিখেই ফেললাম যে তোমার আছে 4 + 1 তার মানে এই প্যাটার্নটাকে ধরে যদি আমরা n তম বার করি তাহলে কি পাবো n ফ্যাক্টোরিয়াল -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n + 1 ঠিক আছে এভাবে হচ্ছে আমরা চাইলে প্যাটার্নটা বের করে ফেলতে পারবো ঠিক আছে এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিব হোমওয়ার্ক হিসেবে রইল যে যদি আমার y = ln x হয় তাহলে আমার n তম অন্তরীকরণ কত হবে বুঝাতে পারছি এই কথা বলো জি ভাইয়া হ্যাঁ এটা হোমওয়ার্ক হিসেবে রইলো এটা কি বইয়ে তোমাদের আছে কি না এটা মানে বইয়ে নাই না থাকলে ভালো এটা করে ফেলবো আর কি ঠিক আছে আচ্ছা তো এটা ছিল তোমার পর্যায়ক্রমিক অন্তরীকরণের কনসেপ্টগুলা তো আশা করি একবার বলুক দুইবার বলুক তিনবার বলুক এগুলা করে আমরা বের করতে পারবো না যেহেতু n-তম বার আমরা করতে পারি জি ভাইয়া হ্যাঁ আর আবার তোমাদেরকে আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের 22 থেকে শুরু করে একদম লাস্টের ম্যাথ পর্যন্ত 38তম ম্যাথ পর্যন্ত এখান থেকে বুয়েটে ঘুরে ফিরে বুয়েটে কোশ্চেন আসে তার মানে বুঝতে পারতেছো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তার মানে এগুলো তোমরা করে রাখবা ঠিক আছে কয়েকটা ম্যাথে হয়তো প্রবলেম হইতে পারে ওইগুলো প্রবলেম হওয়ার পর দেখাবো ঠিক আছে কিন্তু আগে নিজেরা ট্রাই করতে হবে তারপর হচ্ছে তোমাদের সলভ করে দিব ওকে তো এখন হচ্ছে আমাদের এইটা ছিল আমাদের এই থিওরিটা অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণের থিওরিটা ছিল আমাদের 9.6 এর অর্থাৎ যেই জিনিসগুলো আলোচনা করা হলো ওই কনসেপ্ট ওয়াইজ যদি আমরা চলতে পারি তা মোটামুটি 9.6 এর ম্যাথগুলো আমরা করতে পারবো এসইউ স্যারের বইয়ের ঠিক আছে তো এখন হচ্ছে আমরা একটু থিওরি দেখবো হচ্ছে 9.7 এর ম্যাথগুলো কিভাবে করা যায় ঠিক আছে 9.7 এর ম্যাথগুলো কিভাবে করা যায় এখন হচ্ছে তোমার এটা টপিকটার নাম হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের সাহায্যে ডিফারেন্সিয়েশনের সাহায্যে কিভাবে হচ্ছে আমরা বেগ তারপর হচ্ছে সরণ ত্বরণ এগুলা কিভাবে বের করবো আর কি ডিফারেন্সিয়েশনের সাহায্যে তোমার বেগ ত্বরণ এগুলা কিভাবে বের করব এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই টপিকে ঠিক আছে এখন মনে করো তোমাকে একটা ফাংশন দেয়া আছে সিম্পলি s তোমার সরণের একটা যদি ফাংশন দেয়া থাকে মনে করো s of t দেয়া আছে which is তোমার t³ plus 2t square plus 4t plus 7 এইটা দেয়া আছে এখন আমরা ফিজিক্স করার সুবাদে এটা জানি যে ভেলোসিটি হচ্ছে তোমার s of t কে তোমার t এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা which is করলে কি আসবে 3t square plus 4t plus 4 ঠিক আছে আর অ্যাক্সেলারেশন বের করা মানে হচ্ছে এই ভেলোসিটিটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা দ্যাট মিন্স আসলে তুমি কি করতেছো ddt of s of t which is আমরা বলতে পারি যে আমরা s কে দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি t এর সাপেক্ষে ঠিক আছে আচ্ছা আরেকটা নোটেশন তোমাদেরকে দেখানো হয় নাই সেটা হচ্ছে যে কতবার ডিফারেন্সিয়েশন করতেছি এটা ফাংশনের সাপেক্ষে তো লেখা যায় এভাবে যদি তোমার দুইবার করি এভাবে যদি তিনবার করি এভাবে আবার ডিফারেন্সিয়েশনের নোটেশনের সাহায্যেও লেখা যায় যে দুইবার ডিফারেন্সিয়েশন করছি মনে করো x এর সাপেক্ষে সেটা হচ্ছে এই ডাবল ডিফারেন্সিয়েশন অফ f উইথ রেসপেক্ট টু x অর্থাৎ কোনাকুনি এই পাওয়ারটা বসাই দিবা আর কি 2 মানে দুইবার করছি যদি তিনবার করি তাহলে d3 of f with respect to কি x3 তার মানে এটা দিয়ে তিনবার বোঝায় আর যদি n বার করি তাহলে বোঝাবে
d to the n f divided by d xn। বুঝতে পারছি? এইভাবেও আমরা চাইলে নোটেশনে প্রকাশ করতে পারি। এছাড়া একটা কি ছিল? এছাড়া একটা ছিল y। y এরটা তো তোমরা জানো যে y এর নিচে হচ্ছে তোমার, যদি আমি ছোট করে লিখি yn, এটা একবার বোঝায়। আর যদি ছোট করে y3 লিখি তাহলে এটা দুইবার বোঝায়। সিম্পলি 3 লিখলে 3 বার বোঝায়, আর y টু দি পাওয়ার n লিখলে n বার বোঝায়। তো মোটামুটি এই তিনটা নোটেশন দিয়েই হচ্ছে আমরা পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনটা প্রকাশ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এই বেগ, ত্বরণ, সরণের কনসেপ্ট অলরেডি আমরা জানি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে অলরেডি আমার পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশনের একটা কনসেপ্ট কিন্তু ইউজ হয়ে গেছে, যে কি এ হচ্ছে আমার ডাবল ডিফারেন্সিয়েশন অফ s উইথ রেসপেক্ট টু t, আর ভেলোসিটি হচ্ছে সিঙ্গেল ডিফারেন্সিয়েশন অফ s উইথ রেসপেক্ট টু t। এই দুইটা ফর্মুলা মনে থাকলে হচ্ছে আমরা 9.7 এর ম্যাথগুলো করতে পারবো। এখন খেয়াল করে দেখো, এখানে কিছু কনসেপ্ট গুলো বোঝা দরকার আমাদের, যে অনেক সময় এরকম কোশ্চেন থাকে যে সাপোজ চিন্তা করো, আমি তোমাদেরকে বলি, একটা গ্রাফ দেখে বলি, জিনিসটা হচ্ছে মনে করো একটা গ্রাফ আঁকতেছি। এটা হচ্ছে সাপোজ আমার গ্রাফটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্রাফটা। এখন গ্রাফের মধ্যে মনে করো এই বরাবর দেয়া আছে f of x, আর এই বরাবর দেয়া আছে x, ঠিক আছে? এখন ফাংশনটা আমি আঁকতেছি, মনে করো এরকম হচ্ছে আমার ফাংশনটা, এরকম ফাংশনটা হচ্ছে এরকম। এখন বললো যে অবভিয়াসলি এই ফাংশনের প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে, তাই না? এই যে চূড়া চূড়া বিন্দুগুলো দেখতেছো, চূড়া বা খাদ, এই যে উঁচু নিচু বিন্দুগুলো দেখতেছো, এগুলার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে আমরা গুরুমান লঘুমান অর্থাৎ চ্যাপ্টার 9.9 যখন দেখব তখন আলোচনা করব ডিটেলসে, এখন আর আলোচনা করতেছি না। তো এখন খেয়াল করে দেখো, আমরা যে কনসেপ্টটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা অলরেডি জানি যে কোন একটা বিন্দুর ঢাল মানে হচ্ছে ওই বিন্দুর ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা, ঠিক আছে? বা যদি এভাবে বলে যে এই বিন্দুতে তুমি স্পর্শকের ঢালটা বের করো, মনে করো এই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকলাম, খেয়াল করে দেখো স্পর্শকটা আঁকলে এরকম হবে। এই বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম, এটা এরকম হবে। এই বিন্দুতে স্পর্শক আঁকলাম, এরকম হবে। এই বিন্দুতে স্পর্শক আঁকলাম, এরকম হবে। খেয়াল করে দেখো এরা সবাই কিন্তু মোটামুটি এক অক্ষের সমান্তরাল, ঠিক আছে? আমার আকার একটু বাঁকা হয়েছে, এই কারণে একটু বাঁকা দেখাচ্ছে, বাট এরা সবাই প্রায় তোমার এক অক্ষের সমান্তরাল, এক অক্ষের সমান্তরাল। আর আমরা জানি এক অক্ষের সমান্তরাল কোন সরল রেখার ঢালের ভ্যালু বা স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্পেশাল ক্রাইটেরিয়া, এটা তোমাদের মাথায় যেন থাকে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। কেন মাথায় রাখতে বলতেছি, এটা কাজে লাগবে। খেয়াল করে দেখো তোমাদের বইয়ে একটা প্রবলেম আছে, যেখানে দেয়া আছে যে y ইজ ইকুয়াল টু 4x কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, বলছে এটা একটা বক্ররেখা, ঠিক আছে? এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো এক অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো মতো ফিল করার জন্য চলো আমরা ডেসমোসের সাহায্য নেই, ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটরের সাহায্য নেই, তাহলে জিনিসটা ভালোভাবে ফিল করতে পারবো আর কি। তো আমি প্রথমে ফাংশনটা ড্র করি, যে ফাংশনটা আসলে দেখতে কেমন হয়। যে বলা হচ্ছে y ইজ ইকুয়াল টু, আমার ডেসমোসটা দেখা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, y ইজ ইকুয়াল টু তোমার 4x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাস 6x, সরি মাইনাস তোমার 6x
আর একটা হচ্ছে +1 +1। তো মোটামুটি এরকম আসছে শেপটা, ঠিক আছে? দেখতে পাইতেছো এরকম শেপটা আসছে। তো জি এখন ভাইয়া। আমি একটু হচ্ছে অ্যানোটেটরটা ইউজ করি, আইভিপ্যাডো আইভিপ্যাডো অ্যানোটেটর আইপিভো। সেটা হচ্ছে আইপিভো। কোথায় গেল এটা? খেয়াল করে দেখো তো, আমার কোশ্চেনটা কি ছিল, যে যে সকল বিন্দুতে, আচ্ছা তো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো বলছে যে যেই সকল বিন্দুতে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। খেয়াল করে দেখো এইটা তো আমার এক্স অক্ষ, ওরে সর্বনাশ, এত মোটা কেমনে হলো এটা? ঠিক আছে, তো খেয়াল করে দেখো এটা তো আমার এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষের সমান্তরাল হবে এইরকম স্পর্শক। কোথায় পাবো? আমি অলরেডি তোমাদেরকে দেখাইছিলাম যে এই বিন্দুটাতে পাবো। যদি একটা স্পর্শক আঁকি, এটা এক্স অক্ষের সমান্তরাল, এই বিন্দুটাতে পাবো যদি এক্স অক্ষের সমান্তরাল আঁকি, তাই না? আমার অ্যানোটেশন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, যদি আমরা এরকম করি তাহলে এই বিন্দুগুলোতে হচ্ছে আমরা বেসিক্যালি এই আমাদের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে পারে এরকম বিন্দু পাবো। তার মানে আসলে আমার এই বিন্দুতে আর এই বিন্দুতে কি করতে হবে, যে আছে অর্থাৎ সমান্তরাল হবে এই বিন্দু দুইটার কি করতে হবে, স্থানাঙ্ক বের করতে হবে। বলতেছে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো অলরেডি এখান থেকে তোমরা ডেসমোসে তো স্থানাঙ্কটা পেয়ে যাচ্ছ, বাট ম্যাথমেটিক্যালি কিভাবে করব? তো আমি কন্ডিশনটা কি পাইলাম, যে আমার এমন একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যাতে স্পর্শক আঁকলে সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তার মানে পরোক্ষভাবে আমাকে বলে দিতেছে যে এটা যদি ফাংশন এফ হয়, তাহলে আসলে এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা যেই জায়গাতে জিরো হবে। কেননা খেয়াল করে দেখো এই বিন্দুগুলা থেকে স্পর্শক আঁকলে এই স্পর্শকের ঢাল কি হবে, জিরো হবে। আর ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা, ঢাল পাই। তার মানে এই কন্ডিশনটা যে জায়গায় ফিল আপ করবে, অর্থাৎ আবারও বলতেছি ডিফারেন্সিয়েশন করলে ফাংশনটাকে যেই জায়গায় জিরো পাবো ওই বিন্দুগুলার স্থানাঙ্কটাই আমাকে বের করতে বলতে হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া। আচ্ছা, তো বুঝতে পারলে ঠিক আছে। তো এই অ্যানোটেশনটা মুছে ফেলি আমরা। হুম, তো তো এখন চলে যাই আমরা আমাদের আগের জায়গায়। তাহলে কি ছিল শেপটা? মোটামুটি একটু তোমরা তো ধারণা পাইছো নাকি শেপটা কিরকম ছিল? তো এখন জাস্ট সিম্পলি আমাদের দরকার কি, যে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো যেই বিন্দুগুলোতে হয় ওই বিন্দুর স্থানাঙ্কগুলো বের করলেই কি হয়ে যাবে, আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি। ডিওয়াই বাই ডিএক্স করলে কি হবে, তোমার 12x² প্লাস 6x মাইনাস 6, এইটা ইজ ইকুয়াল টু কি হইতে হবে, এইটা ইজ ইকুয়াল টু হইতে হবে আমার 0। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করি চলো। 12x² প্লাস 6x মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো 6 দিয়ে মনে হয় কাটাকাটি যায়, তো 2x² প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটার সলিউশন কত হয় বের করে বলো তো? আচ্ছা, এইটাতে একটা x এর ভ্যালু আসে হচ্ছে তোমার -1, -1 আর হাফ। আরেকটাতে আসে হচ্ছে হাফ। ঠিক আছে,
তো স্বাভাবিকভাবে আমি এক্স এর ভ্যালুর দুইটা জাইনা গেছি, তাহলে আমার দরকার হচ্ছে বিন্দুটা, আর বিন্দু আমি জানি হচ্ছে এক্স আর ওয়াই, এই দুইটা মিলেই তো একটা বিন্দু হয়। আর আমি অলরেডি এক্স এর ভ্যালু জানি, আবার ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক জানি। তো এই জায়গায় এক্স এর ভ্যালু যদি আমি -1 ইনপুট দেই, তাহলে ওয়াই এর একটা করসপন্ডিং ভ্যালু পাবো। সেই ওয়াই এর করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে তোমার ওয়াই পাবো হচ্ছে তোমার 6। আর যখন তোমার হাফ ইনপুট দিব এখানে, যখন হাফ ইনপুট দিব তখন y এর করসপন্ডিং ভ্যালুটা পাই হচ্ছে -3/4। তার মানে আমার কাঙ্ক্ষিত যেই দুইটা বিন্দু আমার দরকার ছিল, একটা হচ্ছে -1 6 আর একটা হচ্ছে হাফ -3/4, অর্থাৎ এই দুইটা বিন্দুতে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত শর্তটা পূরণ করবে। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে ডেসমোসের যে জিনিসটা দেখাইছিলাম যে এরকম কিছু একটা হচ্ছিল, এরকম কিছু একটা হচ্ছিল, অর্থাৎ এই একটা বিন্দু হচ্ছে আর এই একটা বিন্দু হচ্ছে, অর্থাৎ এই কাঙ্ক্ষিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমরা পেয়ে গেছিলাম। তোমরা অলরেডি দেখছিলা যে গ্রাফ থেকে দেখা যাচ্ছিল যে এই পাশের একটা বিন্দুর স্থানাঙ্ক অলরেডি -1 6 ছিল। ঠিক আছে, তো আশা করি প্রবলেমটা মোটামুটি বুঝতে পারছো আর কি। তো প্রবলেমের সলিউশন গুলা কি টাইপের হবে এইটা তো ধারণা করতে পারতেছো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে এখন যদি আমাকে বইলা দেয় যে এরকম না বলে বইলা দিল যে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো যেই বিন্দুতে ঢাল হয় তোমার কত, মানে যেই বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শকটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কি আমরা বের করতে পারবো না ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক? জি ভাই পারবো। জি হ্যাঁ, ভাইয়া। তাহলে আশা করি আমাদের একদম পারা উচিত, একদম খুব সহজেই পারা উচিত। তারপরে হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, আর যদি আমাদের এইখানে মনে করো, খেয়াল করে দেখো 15 তারপরে 14 13 এগুলাতে তোমার ইকুয়েশন দেয়া আছে, তোমার সরণের ইকুয়েশন যদি দেয়া থাকে তো ওইগুলাকে ডিফারেন্সিয়েট করে কি আমরা বেগ তারপর ত্বরণ বের করতে পারবো না? জি ভাই পারবো। জি আচ্ছা, ভাইয়া। তো এইগুলা যদি আমরা মোটামুটি করতে পারি তাহলে হচ্ছে এই অধ্যায়ের থিওরি মোটামুটি এভাবে আলোচনা করা। ঠিক আছে, এখানে এই অধ্যায়ের থিওরিগুলো মোটামুটি এখানে এই টাইপেরই আলোচনা করা, অর্থাৎ এসইউ স্যারের বই তো তুমি মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবা যদি তোমার এতটুকু বেসিক থাকে। আর আরেকটা মজার জিনিস বলি যে তোমাদের বইয়ে একটা ম্যাথ আছে 18 নম্বর ম্যাথটা, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং, হ্যাঁ, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এটা একটু চেষ্টা করবা ফিল করতে, বুঝছো? এটা মানে ম্যাথটা করতে পারবা, এটা কোনো সমস্যা না, ম্যাথমেটিক্যাল ওয়েতে করলেই হয়ে যাবে। বাট এই ম্যাথটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব কে কি ফিল বৃত্তেরটা, করছো। হ্যাঁ বৃত্তেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, কি করছো নাকি আগে? না ভাই দেখলাম, আমি তো এখন আচ্ছা, ওইখানে যাইনি। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটা তোমরা করতে পারছো কি পারো নাই এটা তো জিজ্ঞেস করব, প্লাস এটাও জিজ্ঞেস করব যে কে কি ফিল করছো বা কে কি বুঝছো এই ম্যাথটা থেকে, আমি এটা জিজ্ঞেস করব। বুঝাইতে পারছি? জি ভাই। এই ম্যাথটাতে খুব দারুণ একটা মানে জিনিস আছে, ফিল করতে পারলে ভালো আর কি। এই ম্যাথটা ফিল করে করার চেষ্টা করবা। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো তো এই অধ্যায়ে মোটামুটি এই রিলেটেড ম্যাথই আছে, আর একটা মনে হয় প্রমাণ টাইপের ম্যাথ আছে যে দেয়া আছে সরণের ইকুয়েশন, তাহলে টি সময় শেষে কণাটির বেগ যদি ভি হয় তাহলে দেখাও ভি স্কয়ার মাইনাস, মানে 17 নম্বর ম্যাথটা আর কি। এটাও সিম্পল জিনিস, জাস্ট ডিফারেন্সিয়েশন করে ভি আর এস এর মধ্যে সম্পর্ক দেখাইলেই তোমার এই জিনিসটা হয়ে যাবে আর কি। তো এইটাই ছিল তোমার মোটামুটি কনসেপ্ট, মোটামুটি সেম। তোমার বইলা দিবে যে একটু আগে দেখছো যে বলছে এক্স অক্ষের সমান্তরাল বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো, কখনো বলবে ওয়াই অক্ষের সমান্তরাল বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। ওয়াই অক্ষের সমান্তরাল যদি বিন্দু হয় তাহলে আমরা জানি যে এটার dx বাই dy কি হবে? 0 হবে। খেয়াল করে দেখো dx বাই dy কি হবে? 0 হবে। তো এই কনসেপ্টটা মাথায় রেখে তোমরা জিনিসগুলো করতে পারো। ঠিক আছে, আর বা এটার উল্টা যদি লিখি তাহলে dy বাই dx এটা কি হবে? অ্যাপ্রক্সিমেটলি ইনফাইনাইট ভ্যালু দিবে আর কি। তো এই কনসেপ্টগুলো মাথায় রেখে y অক্ষের সমান্তরালের জিনিসগুলা করার চেষ্টা করবা, আশা করি পারবা আর কি, তেমন সমস্যা হবে না। 9.7 এর ম্যাথগুলো মোটামুটি এই কনসেপ্টে হয়ে যায়। এখন হচ্ছে আমরা দেখব 9.8 এর কনসেপ্টটা, অর্থাৎ 9.8 এর ম্যাথ করার জন্য আমাদের যে ধরনের কনসেপ্ট প্রয়োজন পড়ে
খেয়াল করে দেখো, এইটাও সিম্পল সোজা। আমাদের একটা এটা বোঝানোর জন্য হচ্ছে আমাদের একটু গ্রাফ আঁকা লাগবে। আচ্ছা, গ্রাফটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো চলো আমরা এফ অফ এক্স এখানে আঁকি, আর এটা হচ্ছে তোমার এক্স। সাপোজ মনে করো আমার এরকম এরকম একটা সরলরেখা, মানে একটা বক্ররেখা আছে, ঠিক আছে? তো আমাকে বললো যে এই বক্ররেখার এই বিন্দুটাতে, এই বিন্দুটা কি ধরলাম, এই বিন্দুটার তোমার ভুজ হচ্ছে, সাপোজ ধরলাম x1, তোমাদের বই অনুসারেই দেখাই, আর ভুজ আর কোটি এটা হচ্ছে ধরলাম তোমার y1, ঠিক আছে? তা বললো এরকম একটা ফাংশন আছে f of x, এই ফাংশনের x1, y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। কি করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। সমীকরণ, এখন যেই টাইপটা করতেছি এই টাইপটা হচ্ছে সমীকরণ বের করা। সমীকরণটা কি হবে? বলছে যে এই বিন্দুতে যদি তুমি একটা স্পর্শক আঁকো, এই স্পর্শকের সমীকরণটা কি হবে? এক, এটা এক। এরপরে বলতেছে এই স্পর্শকের সমীকরণটা বের করতে। তারপর বলতেছে এই বিন্দুতে যদি তুমি একটা অভিলম্ব আঁকো, অর্থাৎ স্পর্শকের সাথে লম্ব যেটা সেটাই তো অভিলম্ব, তাই না? এই যদি অভিলম্ব আঁকো তাহলে অভিলম্বর সমীকরণটা কি হবে? কোশ্চেনটা কি ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে আমার জানতে চাচ্ছে এইটা হচ্ছে আমার স্পর্শক, আর এটা হচ্ছে আমার কি অভিলম্ব। এদের সমীকরণ জানতে চাচ্ছে যারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, x1 y1 দিয়ে যায়, ঠিক আছে? তো এইটা বোঝার জন্য আমরা একদম 9-10 এর বেসিক বুঝতে পারলেই হচ্ছে আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখো, আমরা জানি যে x1 y1 বিন্দুগামী কোন একটা সরলরেখার সমীকরণ হচ্ছে y minus y1 is equal to m into x minus x1, যেখানে m হচ্ছে ওই সরলরেখাটার ঢাল। এতটুকু তো আমরা জানি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আবার আমরা এইটাও জানি, খেয়াল করে দেখো, এইটা জানি তো খেয়াল করে দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই স্পর্শকের সমীকরণটা বের করার জন্য তাহলে এই বিন্দুতে আমার যেই ঢালটা দিতে হবে সেটা স্পর্শকের ঢাল দিলে আমি স্পর্শকের সমীকরণ পাবো, তাই না? জি ভাইয়া। আর যদি এই ঢালটা আমি তোমার অভিলম্বের দেই তাহলে আমি অভিলম্বের সমীকরণ পাবো, কেননা দুইটা তো একই বিন্দু দিয়ে যায়, জাস্ট ঢালটা চেঞ্জ করে দিলেই আমি একটার জন্য কি পাবো, স্পর্শকের ঢাল দিলে স্পর্শকের সমীকরণ পাবো, আর অভিলম্বের ঢাল দিলে অভিলম্বের সমীকরণ পাবো, তাই না? জি। এখন আমি এইটা জানি যে কোন একটা বিন্দুতে স্পর্শকের ঢালটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করার ভ্যালুটা, ওই বিন্দুতে ফাংশনটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু, তাই না? জি ভাইয়া। তার মানে m এর ভ্যালুটা হচ্ছে, স্পর্শকের ঢালটা হচ্ছে এই বিন্দুতে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে, ডিফারেন্সিয়েশন করার পর ওই জায়গায় x1 y এর ভ্যালু যদি ইনপুট দেই x1 y1, তাহলে যে একটা মান পাবো ওই মানটাই হবে আমার কি m এর ভ্যালু। আবার তোমরা সরল রেখা পড়তে গিয়ে জানছো যে দুইটা সরল রেখা যদি লম্ব হয় আর একটা ঢাল যদি m1 হয় আর একটা ঢাল যদি হয় m2, তাহলে তোমরা জানো যে m1 ইনটু m2 ইজ ইকুয়াল টু হয় -1, তাই না? জি ভাইয়া। আর আমরা এটাও জানি অভিলম্বের ডেফিনেশনটাই হচ্ছে যেই সরল রেখাটা স্পর্শকের উপর লম্ব সেটাই হচ্ছে কি অভিলম্ব। তার মানে আমি বলতে পারি অভিলম্বের সমীকরণ যদি, মানে ঢালটা যদি আমি এটা ধরি, মানে m2 ধরি, তাহলে m2 অবভিয়াসলি হবে কি আমার 1/m1, যদি m1 আমি স্পর্শকটা ধরি, স্পর্শকের ঢাল ধরি, তাই না? জি ভাইয়া। -1/m1। তো এখন খেয়াল করে দেখো m1 এর ভ্যালু আমি কি জানি, এই ফাংশনটা যদি তোমার f of x হয়, বা f of x না ধরে যদি শুধুমাত্র আমি y ধরি, তাহলে আমার অবভিয়াসলি এটার ঢাল কি হবে dy by dx,
তো আমার স্পর্শকের ঢালটা হচ্ছে dy বাই dx, তাহলে আমার অভিলম্বের ঢালটা কি হবে -1 বাই dy বাই dx। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আলটিমেটলি যদি আমি সামারাইজ করে লিখতে চাই, তাহলে স্পর্শকের সমীকরণ কি পাবো? স্পর্শকের সমীকরণ কোন একটা বক্ররেখার কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy বাই dx ইন্টু x মাইনাস x1, যেখানে x1 y1 শব্দ বিন্দুটা কোথা কি? থেকে জানি আসতেছে একটু নয়েজ। এই মাইক্রোফোন মিউট করে ফেলো, কোথা থেকে যেন নয়েজ আসতেছে। আচ্ছা, যেখানে x1 y1 বিন্দুটা এটা দেয়া, ঠিক আছে? আর অভিলম্বের ক্ষেত্রে কি হবে? অভিলম্বের ক্ষেত্রে কি হবে যে সিম্পলি ঢালটার চেঞ্জ হবে y মাইনাস y1, কেননা তারা সেম বিন্দু দিয়ে যায়, আর ঢালটার জায়গায় কি হবে -1 ডিভাইডেড বাই dy বাই dx ইন্টু x মাইনাস x1। তো চ্যাপ্টার 9.8 এ বেসিক্যালি এই দুইটা ফর্মুলারই ম্যাথ, ঠিক আছে? এই দুইটা ফর্মুলার কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টারের ম্যাথও করতে পারবা, ঠিক আছে? তো আমরা যদি উদাহরণস্বরূপ একটা ম্যাথ দেখি, তো আমি তো সহজ ম্যাথটাই করাই সাধারণত। তো খেয়াল করে দেখো যে দেয়া যদি আছে, মনে করো বললো যে একটা বক্ররেখা দেয়া আছে যে x স্কোয়ার y প্লাস xy স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0। এই একটা বক্ররেখা দেয়া আছে। সাপোজ মনে করো এই বক্ররেখাটা এরকম এরকম হইলো। তো বলছে এই বক্ররেখার আপনার 2 3 বিন্দুতে, অর্থাৎ 2 3 যে বিন্দুটা আছে এই বিন্দুটাতে, মনে করো বিন্দুটা যেহেতু ম্যাচ হচ্ছে না, আমি এটা এই জায়গায় নিয়ে নিচ্ছি আর কি, ঠিক আছে? ধরলাম 2 3 বিন্দুটা হচ্ছে এইটা। তো এই বিন্দুতে 2 3 বিন্দুতে আমাকে বলছে যে স্পর্শক আঁকেন, স্পর্শকের সমীকরণ বের করেন, তারপরে হচ্ছে বলছে যে অবিলম্বের সমীকরণ বের করেন। তাহলে কিভাবে করব? আমরা বিন্দু দেয়া আছে, আমরা বিন্দুটা জানি, আমাদের কাঙ্ক্ষিত বিন্দু কি 2 3 বিন্দু দিয়ে যায়, এরকম একটা স্পর্শক অবিলম্ব আমাকে বের করতে হবে। তো আমি স্পর্শকের সমীকরণ তো জানি, স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস y1, যে এটা হচ্ছে 3 ইজ ইকুয়াল টু m, স্পর্শকের ঢাল যেটা আমরা জানি হচ্ছে এই ক্ষেত্রে dy বাই dx ইন্টু x মাইনাস x1, যেটা এখানে হচ্ছে 2, তাই না? তারপরে হচ্ছে আগে স্পর্শকেরটা বের করি, তারপর হচ্ছে তোমার অবিলম্বেরটা বের করব, অসুবিধা নেই। তো আমাকে আগে dy বাই dx টা বের করতে হবে। তো dy বাই dx টা বের করার জন্য খেয়াল করো এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। এখন মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ইমপ্লিসিট ফাংশন, তাই না? এটা হচ্ছে অব্যক্ত ফাংশন, অর্থাৎ এখানে তুমি x থেকে y কে আলাদা করতে পারবা না। তো অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা যেভাবে করি সিম্পলি ওইভাবেই করে দেব, ঠিক আছে? তো কিভাবে করি? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, তো অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা যেভাবে করি সিম্পলি ওইভাবেই করব। তাহলে আমার ইকুয়েশন কি দেয়া আছে? x স্কয়ার y প্লাস x y স্কয়ার মাইনাস টুয়াইস x থ্রাইস y মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো ডিফারেন্সিয়েশন করি, চলো। তো খেয়াল করে দেখো এখানে কি আছে আমার, এই কালি চেঞ্জ হ। আচ্ছা, এখানে আছে সিম্পলি x আর y গুণাকারে আছে। তো আমাকে যেহেতু দুইটাই আমার অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে দুইটা ফাংশন গুণাকারে থাকলে আমি কি করি? প্রথমে একটারে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করি, তারপর অপরটাকে কনস্ট্যান্ট রেখে বাকিটাকে ডিফারেন্সিয়েশন করি। এখানেও সেম জিনিসটা করব, প্রথমে x রে ডিফারেন্সিয়েশন করব, y রে কনস্ট্যান্ট রাখবো। x রে ডিফারেন্সিয়েশন করলে 2x আর y এর জায়গায় থাকবে y, এরপর x স্কয়ার রে কনস্ট্যান্ট রেখে y রে ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তাহলে dy বাই dx পাবো, ঠিক আছে? এরপর এটা খেয়াল করে দেখো এইখানেও আমার সেম ক্রাইটেরিয়া, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তোমার x এর জন্য y 1 হয়ে যাবে প্রথমটা, তারপর থাকবে y স্কয়ার, আর এরপরে যদি ডিফারেন্সিয়েশন করি ও x কে কনস্ট্যান্ট রেখে, তাহলে x থাকবে, আর এখানে ভাঙতেছে হচ্ছে তোমার, সরি x টা এভাবে লেখা উচিত হয় না, এটা মনে করো মাল্টিপ্লিকেশন, ঠিক আছে?
x মাল্টিপ্লাইড তারপর হচ্ছে y স্কয়ার যেহেতু আছে তাহলে হবে আমার 2y মানে চেইন রুল আর কি, প্রথমে y এর সাপেক্ষে করব, এরপরে dy বাই dx। এরপরটা খেয়াল করো, এরপরটা কিন্তু তারা সিঙ্গেলই আছে, তার মানে সিম্পল হয়ে যাবে, এটা 2 আর এটা সিম্পল y আছে, হবে 3 dy বাই dx। আর এখানে আছে 17 কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন করলে হবে 0 which is equal to 0। এখন আমার এই টার্মগুলোকে সেপারেট করা দরকার, যে টার্মগুলোর মধ্যে dy বাই dx আছে, ঠিক আছে? অর্থাৎ এই টার্মগুলোকে আমার সেপারেট করা দরকার, এই টার্মগুলোকে কোথায় আসতেছে না কেন, হ্যাঁ এই টার্মগুলোকে সেপারেট করা দরকার, এগুলো এগুলো এগুলো। আর যেগুলোতে dy বাই dx নাই তাদের এক পাশে নিয়ে যাই, আর যেগুলোতে dy বাই dx আছে তাদের এক পাশে রাখি। তাহলে কি হবে খেয়াল করে দেখো, আলটিমেটলি dy বাই dx যাদের পাশে আছে সেগুলোর এক পাশে রাখলে কমন আছে তোমার x স্কয়ার, এ পাশে x স্কয়ার যাচ্ছে, তারপর আসতেছে তোমার 2xy প্লাস 2xy, তারপর আসতেছে হচ্ছে তোমার -3, ঠিক আছে -3। আর এই পাশে নিয়ে গেলাম হচ্ছে যাদের সাথে dy বাই dx নাই, তো মাইনাস এ পাশে 2xy চলে গেছে, তারপরে এই পাশে হয়ে গেছে -y স্কয়ার, আর এই পাশে হয়ে গেছে তোমার -2টা এই পাশে গেলে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তো এখন আমার দরকার শুধুমাত্র dy বাই dx, তাহলে আমি বসায় ফেললাম dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে এইটার নিচে ভাগ করে দিব, এটা গুণ আকারে থাকার কারণে -2xy -y স্কয়ার বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 2xy -3। এখন খেয়াল করে দেখো আমার কোন বিন্দুতে ভ্যালুটা যাচ্ছে, আমার বিন্দুটা হচ্ছে তোমার 2 3 বিন্দু, ঠিক আছে? 2 3 বিন্দুটাতে আমার ভ্যালুটা চাচ্ছে তারা, তাহলে 2 3। এখন x এর জায়গায় বসাবো 2 আর y এর জায়গায় বসাবো 3, তো -2 ইনটু 2 ইনটু 3 মাইনাস 3 এর স্কয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 2 এর স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইনটু 3 প্লাস -3 আছে এখানে -3। তো আলটিমেটলি বসাইলে আমার ভ্যালুটা আসতেছে সরি ভ্যালুটা আসতেছে হচ্ছে তোমার -23/13। তার মানে আমার ঢালটা কত, -23/13। এটা হচ্ছে স্পর্শকের ঢাল, তাহলে আমার অবিলম্বের ঢাল কত হবে, অবিলম্বের ঢালটা হবে জাস্ট -1 ডিভাইডেড বাই কত, -23/13। এটা হচ্ছে অবিলম্বের ঢাল, তো উল্টাই দিলে আলটিমেটলি থাকে 3/23। তো এটা হচ্ছে অবিলম্বের ঢাল, আর এটা হচ্ছে কি আমার স্পর্শকের ঢাল, আর এটা হচ্ছে অবিলম্ব। তো আশা করি এখন সিম্পলি জাস্ট এই জায়গাতে এই ভ্যালুগুলো বসাই দিলেই, অর্থাৎ এই ঢালের জায়গায় ভাইয়া স্পর্শকের ঢাল -19/13 হবে। -19/13 জি ভাইয়া। শিওর? আচ্ছা না ক্যালকুলেশন, উপরে মনে হয় একটু ভুল আছে আমার মনে হয়। আচ্ছা দেখি ক্যালকুলেশনটা করে দেখে। তোমার 3 দুগুণে 6 -12 আর -9 আর হচ্ছে +2, তাহলে হচ্ছে যে তোমার 21 আর -19। আচ্ছা আচ্ছা, তাহলে -19/13 হবে না? জি ভাইয়া। আচ্ছা তাহলে এইটাই -19/13 এটা কাজ করতেছে। আচ্ছা, তো আমরা এটাকে মিনিমাইজ করতেছি, এখানে হবে -19/13, ঠিক আছে? -19/13 -19 উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, 23 কাটা 19, 23 কাটা 19। আমার ইরেজারটা কাজ করতেছে না, এই কারণে কাইটা কাইটা লিখতে হচ্ছে আর কি, ঠিক আছে? তো মসিন ভাই একটু মিউট কর, খুব সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, যদি কনসেপ্টটা বুঝে থাকো তাহলে আসলে বেশি প্যারা নাই, তাহলে সব আসলে সহজই হয়ে যাবে আর কি।
ঠিক আছে, এখানে জাস্ট এখন স্পর্শকের ঢালটা বসাইলে স্পর্শকের সমীকরণ পাবো, আর যদি অবিলম্বের ঢালটা বসাই তাহলে হচ্ছে অবিলম্বের সমীকরণ পাবো। ঠিক আছে, আমার বইয়ে অবশ্য এখানে ভুলটাই লেখা মনে হয়, এখানে বইয়ে দেওয়া হচ্ছে -23/13, তো বই থেকে সরাসরি বসাইছি, তো এই কারণে হচ্ছে ক্যালকুলেশনে ভুলটা হয়েছে। আচ্ছা, প্যারা নাই। তো এটা ছিল মোটামুটি তোমার স্পর্শক বা অবিলম্ব বের করার কনসেপ্ট। তো এই কনসেপ্ট দিয়ে আমরা মোটামুটি 9.8 এর ম্যাথগুলা করে ফেলতে পারবো। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে এতক্ষণ পর্যন্ত যেই থিওরিগুলা আলোচনা করলাম এই রিগার্ডিং তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। না ভাইয়া। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই নেওয়ার কথা ছিল আমার। তো ভালো মতো প্র্যাকটিস করো আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর আমি রেকর্ডিংটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।